কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাকের রেসিপি যদি এখনও পর্যন্ত খেয়ে না থাকেন তবে অবশ্যই একবার ট্রাই করবেন। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাক। এমনিতেই তো মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, সেটা যদি আবার ভিন্নতর পদ্ধতিতে রান্না করা হয় তাহলে তো গল্প অন্য জায়গাতেই থাকে। আর পুষ্টির কথা কী বা বলবো, এখন সকলেই স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। দৈহিক পুষ্টিবৃদ্ধিতে শাকসবজির জুড়ি মেলা ভার, এটা আজকালকার দিনে কম বেশি সকলেই জানেন। যাই হোক বন্ধুরা, আমার গল্প করতে করতে পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বীজগুলো কেটে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমি কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিইনি কেন বা সাদা করে নিইনি কেন। আসলে আমার মনে হয় যে জিনিস নিট অ্যান্ড ক্লিনভাবে সেপারেট করা যায় না, তার মানে সেটা তার অরিজিনাল কালার, মানে কাঁঠাল বীজের এটাই অরিজিনাল কালার। আর আমি এটাকে খুবই এনজয় করে থাকি। সো আমি এভাবেই কাঁঠালের বীজগুলো কেটে নিচ্ছি। তো দেখুন, কাঁঠালের বীজ শাক সব কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এখন কড়াইটাকে একটু নাড়িয়ে দিলাম যাতে তেলটা খুব ভালোভাবে লেগে যায় কড়াইতে, যাতে কোনো কিছু আটকে না যায়। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এখন দিলাম পরিমিত লবণ। এখন দিচ্ছি পরিমিত হলুদ। এরপর উনানের জাল অনেকটা হাই রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। উনানের জাল যদি কমে যায় তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অনেকটা পরিমাণে তেল সোক করে নেবে। তাই হাই হিটে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বেগুনগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এগুলো তো খুব বেশি ভাজা হবে না, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে। তো এই ডাঁটাগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর এখন দিয়ে দেব ঝিঙে। ঝিঙেগুলো দেওয়ার পর হাই হিটে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। হাই হিট না থাকলে ঝিঙেগুলো জল ছাড়তে শুরু করবে, আবার খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলেও কিন্তু জল ছেড়ে দেবে। তাই হাই হিটে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই এখন আমি সবজিগুলোকে তুলে নেব। দেখেই বোঝা যাচ্ছে যে খুব বেশি ভাজা না হলেও কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে। তো সেই কারণেই এখন আমি সবজিগুলো কড়াই থেকে তুলে নেব। দেখুন, সমস্ত সবজিগুলো ডিপ ফ্রাই না হলেও কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেই সঙ্গে কোনোভাবেই জলও ছাড়েনি। সামান্য পরিমাণেই তেল ছিল, তাই আবারও পরিমিত সরিষার তেল দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। একটা সুন্দর স্মেল বের হলে এখন দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে, তবে টেস্টি হবে। এরপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসে, বাট কোনোভাবেই কিন্তু সোনালি করে ভাজা হবে না। দেখেই বোঝা যাচ্ছে নরম নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে মোটামুটি চচ্চড়ির আলু যেমন কাটা হয় সেইভাবেই কেটেছি। আলুগুলোকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো এমনিতেই শক্ত, ভাজা ভাজা হবে এমন তো কোনো ব্যাপারই নেই। তারপরেও আলুর সঙ্গে দিয়ে দিলাম যাতে কাঁচা গন্ধটা একটু কমে যায়। তো কাঁঠালের বীজ আর আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিত আর ভাজাটা একটু ধীর গতিতে হয়ে যেত। সেই কারণে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমিত, দিয়ে দিচ্ছি পরিমিত হলুদ। এখন দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু বেশি করে জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা তাই কড়াইতে লেগে যাবে, তাই অল্প করে জল দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে মশলাগুলো মিক্স করে দিচ্ছি। এই সব কিছুই শক্ত শক্ত আছে সবজিগুলো, আর মশলাগুলো এখন কাঁচাই রয়েছে। এইভাবে কষালে অনেক সময় লাগবে, তাই এখন আমি চাপা দিয়ে দেব। তো চাপা দেওয়ার আগে জলটা একটু কম কম মনে হচ্ছে, তাই আবারও একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু ফুটতে দিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। দেখুন ফুটে উঠেছে, জলটা অনেকটাই কমে গেছে। এখন অল্প কিছুক্ষণ কষালেই
আলুটা একটু গলতে শুরু করবে, সেই সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এই মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে আর পেঁয়াজটা যত সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে, সবজির টেস্ট তত বেশি হবে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন, ঝিঙে আর পুঁই ডাঁটাগুলো। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তবে এখন আর জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙা জল ছাড়তে শুরু করবে, তাই আর জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো বেশ কিছুটা সময় নিয়ে একটু মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ কষালে সবজিগুলো মাখো মাখো হয়ে যাবে, তার মানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমিত জল অ্যাড করে দেব। এখানে পরিমিত জল মানে যদিও বা রেসিপিটা মাখো মাখো হবে, তারপরেও পুঁই ডাঁটাগুলো প্রপারলি সিদ্ধ হতে হবে, তো সেই কারণে একটু বেশি করেই জল দিলাম, তবে জলটা কিন্তু টেনেও নেবে। এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই পাতাগুলো। পুঁই পাতাগুলো অনেকটাই বেশি, তারপরেও আমি চেপে চেপে দিয়ে দেব, কারণ এগুলো ভেপারে সিদ্ধ হয়ে যাবে, পরিমাণটা কমে যাবে, তাই চেপে চেপে দিয়ে দেওয়ার পর এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর কিন্তু কমপ্লিট হবে না, তারপরেও এখন আমি খুলে নিচ্ছি, কারণ পুঁই শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এখন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই পুঁই শাকটা সমস্ত সবজির সঙ্গে মিক্স হয়ে যাবে। পুঁই শাকটা আর উপরে জমা হয়ে নেই, আর সেপারেটলি বোঝা যাচ্ছে না, মানে সমস্ত সবজির সঙ্গে মিক্স হয়ে গেছে। এখন আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাকের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি।